বাংলাদেশের রাজনীতিতে সংস্কার শব্দটার কপাল ভালো না। এদেশে সংস্কার শুনলেই মানুষ ভাবে বুঝি আবার নতুন করে কোনো কমিশন বসবে, কয়েকজন সাদা চুলের ভদ্রলোক বিদেশ থেকে এসে ফাইলের উপর ফাইল সাজাবেন, চা খেতে খেতে জাতির ভবিষ্যৎ নির্ধারণ করবেন, আর জনগণ বাজারে গিয়ে দেখবে আলুর দাম আবারও বেড়েছে। যেন রাষ্ট্র নামক বস্তুটি আসলে একখানা ভাঙা আলমারি। প্রতি সরকার এসে শুধু হাতল পাল্টায়, তালা পাল্টায়, কিন্তু ভেতরের রুই পোকা একই থাকে। 5 আগস্টের পর বাংলাদেশের রাজনীতিতে ঠিক এই নাটকটাই শুরু হয়েছিল। একদিকে বিএনপি বলছে ভাই আগে নির্বাচন দেন, অন্যদিকে ছাত্র সমাজের একাংশ বলছে না, আগে সংস্কার। কথাখানা শুনতে আশা জাগানিয়া, কিন্তু রাজনীতি হচ্ছে সেই জিনিস যেখানে আদর্শের চেয়ে ভয় বেশি কাজ করে। আর ভয় যখন রাজনীতিতে ঢুকে পড়ে, তখন নেতা নেত্রীরা গণতন্ত্রের কথা বললেও ভিতরে ভিতরে ক্যালকুলেটর চালায়। বিএনপির ভয়টা কোথায় ছিল? ভয়টা ছিল বিশ্ববিদ্যালয়গুলোতে, বিশেষ করে ছাত্র রাজনীতির মাঠে। বহু বছর ধরে যে জায়গাগুলো তারা নিজেদের প্রাকৃতিক এলাকা ভাবত, সেখানে জামায়াত সমর্থিত ছাত্র শিবির নতুন করে শক্তি দেখাতে শুরু করেছে। ক্যাম্পাসের সংগঠন, অনলাইন প্রচারণা, মাঠের কর্মী সব মিলিয়ে শিবির এমনভাবে ফিরে আসছিল যেন বহুদিন পর মঞ্চে নামা কোনো পুরনো অভিনেতা আবার দর্শকের হাততালি পাচ্ছে। বিএনপি বুঝে গেল সময় যত যাবে মাঠ তত বদলাবে, আর মাঠ বদলালে ভোটের অঙ্ক বদলাবে। তাই তারা দ্রুত নির্বাচনের জন্য চাপ বাড়াতে লাগলো। এমন চাপ যেন বিয়ে বাড়িতে কনেপক্ষ বারবার জিজ্ঞেস করছে কাবিন হবে কবে, কারণ তাদের মনে হচ্ছিল সময় বেশি গেলে ভালো পাত্রটা হাতছাড়া হয়ে যেতে পারে। অন্যদিকে ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকার শুরু থেকে এক ধরনের নৈতিক উচ্চভূমি দখল করতে চাইল। বিমানবন্দরে নেমেই তিনি জুলাই গণঅভ্যুত্থানের সব কৃতিত্ব ছাত্রদের দিয়ে দিলেন, যেন বাংলাদেশের বাকি মানুষ তখন ছাদে দাঁড়িয়ে শুধু আতশবাজি দেখছিল। অথচ বাস্তবতা হলো দীর্ঘ 17 বছর ধরে বিএনপি সহ বিরোধী দলগুলোর হাজার হাজার নেতাকর্মী জেল খেটেছেন, গুম হয়েছেন, নির্যাতন সহ্য করেছে। ভোটাধিকার প্রশ্নে একটা দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম ছিল, কিন্তু ইউনূস প্রথম দিনেই এমন এক বয়ান দাঁড় করালেন যেখানে ছাত্ররাই যেন সবকিছুর একমাত্র মালিক। এখানেই রাজনীতির প্রথম ফাটল। উপদেষ্টা পরিষদে ছাত্র প্রতিনিধিদের রাখা হলো, এরপর ছাত্রদের ঘিরে নতুন রাজনৈতিক প্রকল্প শুরু হলো। প্রশাসনের বিভিন্ন পদে নিয়োগ, নতুন দল গঠনের উৎসাহ, মব সন্ত্রাসের মাধ্যমে ভিন্ন মত দমন, সব মিলিয়ে একটা অদ্ভুত পরিবেশ তৈরি হতে লাগলো। দেশের মানুষ তখন বুঝতে শুরু করলো নিরপেক্ষ সরকার নামক জিনিসটা বাংলাদেশের রাজনীতিতে অনেকটা নিরপেক্ষ আম্পায়ারের মতো, যে শেষ পর্যন্ত এক দলের দিকে বেশি তাকায়। ইউনূস সরকার এরপর শুরু করলো সংস্কারের মহাযজ্ঞ। কমিশনের পর কমিশন, গণমাধ্যম সংস্কার কমিশন, নারী সংস্কার কমিশন, জনপ্রশাসন সংস্কার কমিশন। এমনভাবে কমিশন গঠন হতে লাগলো যেন দেশে আর কোনো কাজ নেই। মনে হচ্ছিল বাংলাদেশে এখন প্রধান উৎপাদিত পণ্য হলো রিপোর্ট। কোটি কোটি টাকা খরচ করে রিপোর্ট লেখা হচ্ছে, আর জনগণ সেই রিপোর্টের নামও ঠিকমতো মনে রাখতে পারছে না। সালাউদ্দিন আহমেদের বক্তব্যের পরে এই নাটকের ভেতরের গল্পটা যেন একটু স্পষ্ট হলো। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে দাঁড়িয়ে তিনি কার্যত প্যান্ডোরার বাক্স খুলে দিলেন। তিনি বললেন, জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ ছিল অবৈধ ও সংবিধান বহির্ভূত, কিন্তু তারা অনেক কথা বলেনি নির্বাচনের স্বার্থে, কারণ ভয় ছিল সংস্কারের বাহানায় নির্বাচন না আবার পিছিয়ে যায়। এই বক্তব্যটাই আসলে পুরো সময়টার রাজনৈতিক দর্শন খুলে দেয়। বিএনপি তখন এমন এক অবস্থানে ছিল যেখানে তারা প্রায় সব কিছুতে রাজি হয়ে যাচ্ছিল, যেন পরীক্ষার হলে 5 নম্বর পেলেই হবে, ফার্স্ট হওয়ার দরকার নেই। জুলাই জাতীয় সনদে তারা সইও করলো, অথচ ভিতরে ভিতরে আপত্তি ছিল। 70 অনুচ্ছেদের সংশোধন নিয়ে ভিন্ন মত ছিল। নোট অফ ডিসেন্ট রেখেই তারা সই করলো, কারণ তাদের কাছে তখন একটাই লক্ষ্য, যেভাবেই হোক নির্বাচন নিশ্চিত করা। ভাবখানা এমন, আগে ক্ষমতায় যাই, পরে দেখা যাবে কোন আইন রাখবো, কোনটা ফেলে দেব। এবং সবচেয়ে মজার বিষয় হলো
এই কথাটা বিরোধীরা বলেনি, বলেছেন বিএনপির প্রভাবশালী নেতা এবং বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তিনি আরও বললেন, সংস্কারের জন্য শ্বেত শুভ্র কেশের কিছু বড় ভাই বিদেশ থেকে অবতরণ করেছিলেন। আহা, কি চমৎকার ব্যঙ্গ! শুনলে মনে হয় তারা যেন ইউরোপের কোনো পাহাড়ি গ্রাম থেকে গণতন্ত্রের প্যাকেট হাতে নেমে এসেছেন। মাথায় টুকরি ভর্তি অলৌকিক সংস্কার। বাংলাদেশের রাজনীতি দেখলে মাঝে মাঝে সত্যি মনে হয় এখানে বুদ্ধিজীবীরা রাজনীতিকে ল্যাবরেটরির ব্যাঙ ভাবে। বাস্তবতা, জনমত, অর্থনীতি এসব তাদের মাথা ব্যথা না। তারা কাগজে সুন্দর একটা মডেল বানালেই খুশি। কিন্তু রাজনীতি কাগজে চলে না, রাজনীতি চলে ক্ষমতার হিসাব দিয়ে। সালাউদ্দিন আহমেদ আরও এক ধাপ এগিয়ে বললেন, অন্তর্বর্তী সরকারের ভেতরে বাইরে দুই দলের সমর্থন ছিল। এক দল ছিল যমুনার অভ্যন্তরে, আরেক দল যমুনার কিনারে। এই এক লাইনে পুরো সময়টার রাজনৈতিক রসায়ন ধরা পড়ে গেছে। ক্ষমতার করিডোরে তখন এমন এক অদ্ভুত জোট তৈরি হয়েছিল যেখানে ছাত্র, সুশীল, জামায়াত এবং প্রশাসনিক গোষ্ঠীর একাংশ সবাই কোনো না কোনোভাবে ইউনূস সরকারের দীর্ঘস্থায়িত্বে আগ্রহী হয়ে উঠেছিল। কারণ নির্বাচন হয়ে গেলে খেলা শেষ। নির্বাচন মানে জনগণের হাতে সিদ্ধান্ত চলে যাওয়া। আর বাংলাদেশের অভিজাত রাজনৈতিক প্রকৌশলীরা জনগণকে খুব একটা বিশ্বাস করেন না। তারা জনগণকে ভালোবাসেন বক্তৃতায়, কিন্তু ভয় পান ব্যালট বাক্সে। এই সময় ইউনূস সরকারের বিরুদ্ধে অভিযোগ উঠতে লাগলো মব রাজত্ব, দুর্নীতি, প্রশাসনিক পক্ষপাত, রাজনৈতিক ইঞ্জিনিয়ারিং। এনসিপিকে কিংস পার্টি বানানোর চেষ্টা, জামায়াতপন্থী লোকদের বিভিন্ন জায়গায় বসানো, নির্বাচন বিলম্বিত করার পরিবেশ তৈরি, এসব নিয়ে আলোচনা বাড়তে লাগলো। ১/১১ স্মৃতি আবারও সামনে চলে এলো। তখনও কিছু সুশীল সমাজের মানুষ বলেছিলেন, রাজনীতিবিদরা খারাপ, আমাদের একটু সুযোগ দেন। ফলাফল কি হয়েছিল জাতি জানে। এবারও সেই একই গন্ধ পাওয়া যাচ্ছিল। টিআইবি, সিপিডি, সুজনের মতো সংগঠনের অনেক ব্যক্তিত্বকে বিএনপির সমর্থক মহল দেখেছিল ইউনূস প্রকল্পের বুদ্ধিভিত্তিক রক্ষী হিসেবে। এই জায়গাটাতে বিএনপি রাজনৈতিকভাবে সুবিধা পেয়ে যায়। তারা দ্রুত নির্বাচনের পক্ষে জনমত গঠন শুরু করে। দেশের ভেতরে আন্দোলন, বাইরে কূটনৈতিক তৎপরতা, দুই দিকেই চাপ বাড়াতে থাকে। তারেক রহমানের রাজনৈতিক প্রজ্ঞার কথাও বিএনপি নেতারা বারবার বলতে শুরু করেন। তাদের দাবি, বিএনপি যদি তখন ঐকমত্য কমিশনের ফাঁদে পুরোপুরি ঢুকে যেত তাহলে নির্বাচন আরও অনির্দিষ্ট হয়ে যেত। অর্থাৎ পুরো খেলাটা দাঁড়ালো এমন, এক পক্ষ বলছে সংস্কার ছাড়া নির্বাচন নয়, আরেক পক্ষ বলছে নির্বাচন ছাড়া সংস্কারের বৈধতা নেই। বাংলাদেশের রাজনীতির ট্র্যাজেডি হলো এখানে কেউই পুরোপুরি গণতন্ত্রের প্রেমিক না। সবাই গণতন্ত্রকে ব্যবহার করতে চায়, কেউ ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হিসেবে, কেউ ক্ষমতায় থাকার ঢাল হিসেবে। সালাউদ্দিন আহমেদের বক্তব্য সেই মুখোশটাই একটু সরিয়ে দিয়েছে। বিএনপি যে সংস্কারের অনেক বিষয় মনে প্রাণে মেনে নেয়নি সেটা এখন পরিষ্কার। তারা কৌশলগত কারণে সই করেছে, কারণ তাদের ভয় ছিল নির্বাচন ভেস্তে যেতে পারে। অন্যদিকে ইউনূস সরকারও যে সংস্কারের নামে রাজনৈতিক সময় বাড়াতে চাইছিল, সেই অভিযোগও এখন নতুন করে আলোচনায় এসেছে। বাংলাদেশের রাজনীতি আসলে নদীর মতো, উপরে শান্ত দেখায়, নিচে স্রোত ভয়ঙ্কর। আজ যারা সংস্কারের কথা বলে, কাল তারাই ক্ষমতায় গিয়ে সেই সংস্কার ভুলে যায়। আর যারা নির্বাচনের জন্য ব্যাকুল, কাল তারাই বিরোধীদের জন্য নির্বাচন কঠিন করে তোলে। এদেশের রাজনীতিতে নীতির চেয়ে প্রয়োজন বড়, আর আদর্শের চেয়ে সময় জ্ঞান বেশি মূল্যবান। শেষ পর্যন্ত জনগণ শুধু একটাই জিনিস দেখে, কে ক্ষমতায় গেল আর ক্ষমতায় গিয়ে কি করলো। বাকিটা ইতিহাসের বইয়ে লেখা থাকে, আর ইতিহাসের বই বাংলাদেশে সাধারণত কেউ পড়ে না।